বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি মা আমাকে বললেন, যেদিন আমি পুজো সম্পূর্ণ করতে পারবো সেদিনে আমি আমার স্বামীকে দেখতে পারবো। কিন্তু রাতে পুজো করার আগে আমার শাশুড়ি মা একটা পারফিউম লাগিয়ে আমার ঘরে আসতেন, আর সেই গ্রানে আমার ঘুম চলে আসতো। এভাবে আমার বাচ্চাও হয়ে যায়, কিন্তু আজ অব্দি আমি আমার স্বামীকেই দেখতে পাইনি। একদিন রাতে আমি নাকে তুলো দিয়ে ঘুমানোর ভান করে থাকি। ওই রাতে আমার স্বামী আমার ঘরে আসে, আর আমার স্বামীকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার খুব ধনী পরিবারে বিয়ে হয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম, কারণ ছোটবেলা থেকে আমার কোনো শখ আহ্লাদ আমি পূরণ করতে পারিনি এই দরিদ্রতার কারণে। তাই আমি টাকার মূল্য বুঝতাম। বাবা মার কাছে 2টা টাকার জন্য কত মার খেয়েছি। যখন আমার একটা বড়লোক পরিবারে বিয়ে হয়, তখন আমি আর কিছু জিজ্ঞাসা করি নাই যে কার সাথে আমার বিয়েটা হচ্ছে। আমি শুধু এটাই ভেবেছিলাম যে আমি এই দরিদ্রতা থেকে বেরিয়ে বড় একটা রাজপ্রাসাদে গিয়ে থাকতে পারবো। আমার বিয়ের দিন তো আমি ভাবতেই পারি নাই যে এত দামি দামি পোশাক পরা লোকজনগুলো আমার শ্বশুর বাড়িরই। তাদের চেহারায় একটা উজ্জ্বলতা ছিল। আমাদের ঘর তো গরিবের ঘর। বিয়ের প্রথম যেদিন আমার শ্বশুর বাড়িতে গেলাম, সেদিন আমার স্বামীকে দেখার খুব ইচ্ছা ছিল, কারণ আমার বাবা মা তার ছবিটা পর্যন্ত আমাকে দেখায়নি। তারা বলেছিল যে তুই একটা ভালো মেয়ে, আর ভালো মেয়েরা বিয়ের আগে তার স্বামীকে দেখার জন্য জেদ করে না। আমি মনে করি এই ব্যাপারটা জানার সব মেয়েরই অধিকার আছে, কিন্তু আমার বাবা মা সেই অধিকারটা আমাকে দেয়নি। শ্বশুর বাড়িতে আমাকে আমার স্বামীর বদলে আমার শাশুড়ি স্বাগতম জানায়, আর আমার স্বামীর ঘরে রাখা বাদ দিয়ে আমার শাশুড়ি ঘরে আমাকে রাখে। আমি ভাবলাম হয়তো বিয়ের কোনো নিয়ম কানুন বাকি আছে, সেগুলোর জন্য আমাকে এই ঘরে রাখা হয়েছে। এরপর অনেকগুলো মহিলা এসে নিয়ম কানুন শেষ করে। তখন আমার স্বামীর মুখটা ঢাকা ছিল, আমি তাকে দেখতে পারিনি। সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে আমার শাশুড়ি মা হয়তো এখন আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে যাবে, কিন্তু এমনটা হয় না। তিনি আমার ঘরের দরজাটা বাহিরে থেকে বন্ধ করে চলে যান। আমি তার অপেক্ষায় রইলাম, কিন্তু আধা ঘন্টা হয়ে গেল, তিনি আসলেন না। আমি তো চিন্তায় পড়ে গেলাম। বসে থাকতে থাকতে যখন কোমর ব্যথা হয়ে গেল, তখন ভাবলাম দরজার দিকে একটু এগিয়ে যাই। সাথে সাথে দেখি আমার শাশুড়ি মা ঝড়ের গতিতে আমার ঘরে ঢুকলেন। ঢুকে উনি আমার পাশে বসে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। বৌমা, আমি জানি তোমার মনের ভিতর কি চলছে, যে তোমার স্বামী কেন এখনো ঘরে আসলো না, আর তোমার শাশুড়ি বা কেন বারবার তোমার ঘরে আসতেছে। আসলে আমি চাই না তোমাদের উপর কারো নজর পড়ুক। তুমি তোমার স্বামীকে দেখতে পারবে, কিন্তু এখনো সেই সময়টা আসেনি। তুমি এক কাজ করো, এই হালকা শাড়িটা পরে এসো, এটা পরে রাতে ভালো ঘুমাতে পারবে। আমার শাশুড়িকে দেখে খুবই ভালো মানুষ মনে হয়েছিল, উনি সত্যিই ভালো মানুষ। আমি শাড়িটা পাল্টে এসে ঠাকুরের কাছে এসে পুজো করলাম, আমার মনের আশঙ্কার কথা বললাম। এরপর আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। সকালে যখন ঘুম ভাঙলো, তখন দেখি আমার শাশুড়ি আমার পাশে বসে আছে। উনি আমার খুব যত্ন নিচ্ছিলেন। একজোড়া বালা দিয়ে বললেন, এটা পরে নাও, অনেক অতিথি আসবে বাড়িতে, তো এখন তো সকাল হয়ে গেছে, তুমি তোমার স্বামীর সাথে পরে দেখা করে নিও, বাড়িতে অনেক অতিথি আসবে, তাড়াতাড়ি সেজে নাও। আমিও কথা মতো ভালো জামা কাপড় পরে নিলাম। আমি বাড়ির নতুন বউ ছিলাম, তাই সবাই আমাকে দেখতে থাকে, আর সবাই অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে থাকে। একসময় তো অনেকে বলে ফেললো, এটাই ঋত্বিকের বউ। আমি বুঝতে পারলাম না যে কেন সবাই এমন করতেছে, কিন্তু তাদের মধ্যে কেউ ঋত্বিককে দেখতেও চাইলো না, ওর কথা জিজ্ঞাসাও করলো না। সবাই আমাকেই দেখতে ব্যস্ত। আমার যেন মনে হচ্ছিল যে সবাই আমার দিকে দয়ার চোখে তাকাচ্ছে, আর সবাই বলতে লাগলো, তোমার মঙ্গল হোক, উপরওয়ালা যেন তোমাকে সাহায্য করে। আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো ছিল। তারা আমাকে কখনোই বুঝতে দেয়নি যে আমি গরিব ঘরে মেয়ে। তখন আমি বুঝতে পারিনি যে আমি আসলে গরিব দেখে তারা আমাকে সহানুভূতি দেখাচ্ছে, বরং তারা আমাকে আমার দুর্ভাগ্যের জন্য সহানুভূতি দেখাচ্ছিল। বিকালে আমার শাশুড়ি ওনার রুমে নিয়ে বসালেন আমাকে। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম আমার স্বামীর কথা। উনি বলল, বৌমা, ওর সাথে দেখা করতে হলে তোমাকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। আর আমাদের বাড়ি মেয়েরা তো বিয়ের পর পর স্বামীকে দেখার জন্য এরকম পাগল হয়ে যায় না। আমি তখন বললাম, আমার স্বামী যদি আমার সাথে দেখাই না করতে চায়, তাহলে উনি আমাকে বিয়ে করছেন কেন? আমার শাশুড়ির চিন্তা ভাবনাগুলো ছিল সেকেলে। আমি ভাবলাম যে উনি আর কতদিনে আমাকে আমার স্বামীর থেকে দূরে রাখতে পারবে। ছেলেদের বিয়ের পর তো ছেলেরা তার বউয়ের সাথে কথা বলার জন্য উতলা হয়ে থাকে, তাই ভাবলাম হয়তো আমার শাশুড়ি আর বেশি দিন এইভাবে আটকায় রাখতে পারবে না। এই ভেবে আমি চুপ হয়ে গেলাম, কিন্তু আমার স্বামীর দিক থেকে কোনো উদ্বেগই দেখতে পেলাম না। কিন্তু আমার স্বামীকে দেখার জন্য মনটা খুব ছটফট করছে। রাতের বেলা যখন শাশুড়ি আমার রুমে আসলো, তখন আমি বললাম, আজকেও কি আমি আপনার সাথেই শুভ? তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা নির্লজ্জ মেয়ে তো তুমি, তোমার স্বামীকে দেখার এতই তাড়া, তাই না? তাও আবার বিয়ের পর দিনই। আচ্ছা ঠিক আছে, চলো, তোমার সাথে তোমার স্বামী দেখা করবে, কিন্তু একটা পর্দা থাকবে, পর্দার আড়ালে থাকবা দুজনে। 7 দিন অন্তত এইভাবেই চলবে। আর তোমাকে প্রতি সকালে উঠে আরতি করতে হবে, ঘুমাতে যাওয়ার আগেও আরতি দিতে হবে। আমাদের পণ্ডিত মশাই এটাই বলে গেছেন যে বিয়ের 7 দিন পর তোমাকে পুজো করতে হবে, আর এই 7 দিন তুমি তোমার স্বামীকে দেখতে পাবে না। আমি ওনাকে বলি, ঠিক আছে মা, আমি এই নিয়ম পালন করতে প্রস্তুত। আর সেই দিন থেকে এই নিয়ম মানা শুরু করে দেই। এটা দেখে আমার শাশুড়ি মা খুব খুশি হন, আর বলেন, বৌমা, দোয়া করি তুমি অনেক বড় হও, উপরওয়ালা তোমার মঙ্গল করুক। সেদিন আমার শাশুড়ি মা আমাকে বলল, বৌমা, পণ্ডিত মশাই বলেছে দিনে তোমাকে 5 বার পুজো করতে। তুমি যদি 5 বার করে পুজো না করো, তাহলে তোমার স্বামীর সাথে তোমার আর দেখা হবে না। আমি তো হতাশ হয়ে গেলাম। পরদিন থেকে আমি 5 বেলা করে পুজো শুরু করে দেই। 4 বেলা করার পর রাতের বেলা যখন ফাইনাল পুজোটা করব, তখন আমার শাশুড়ি এসে আমাকে একটা সাদা চাদর দিয়ে বললেন, বৌমা, পণ্ডিত মশাই এটা দিয়েছে, এটা পরে তুমি পুজো করবে। আমি শাশুড়ির কথা মতো সেই দুপাট্টাটা পরে পুজো শুরু করলাম। সেই উন্নাটা থেকে একটা কেমন গন্ধ আসতেছিল।
যেটা আমার খুব আজব লাগছে। এর কিছুক্ষণ পরে আমি ঝিমোতে শুরু করি, হাত পায়ের বল চলে যায়, আমি কেমন যেন মাটিতে লুটিয়ে পড়ি। এরপর মনে হলো কেউ আমাকে কুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। এরপর আর কি হয়েছে আমি বলতে পারি না। যখন আমার ঘুম ভাঙলো প্রচুর মাথা ব্যথা করতেছিল, ঘুমটা তখনও পুরো হয়নি, হাত পায়ে জোর পাচ্ছিলাম না, খুব ক্লান্ত লাগছিল। শাশুড়ি মায়ের ঘরে এসে দুধ নিয়ে এসে বললেন যে বৌমা এই দুধটা খেয়ে নাও, তোমাকে অনেক দুর্বল লাগছে, সারা রাত পুজো পাঠ করেছে তো এই জন্য মনে হয় ক্লান্ত হয়ে গেছিলা। তখন আমি বললাম না মা, আমি তো পুজো শেষ করতে পারিনি, আমি তো তার আগেই ঘুমিয়ে পড়ছিলাম। তখন শাশুড়ি বলতেছে এ কি করলা বৌমা, তুমি তো আজকেও তাহলে ঋত্বিকের সাথে দেখা করতে পারবা না। উনি বললেন ঠিক আছে বৌমা, এটা কোনো ব্যাপারই না, তুমি আজকে মন প্রাণ দিয়ে পুজোটা শেষ করো, আজকে আমি ঋত্বিকের সাথে তোমার কথা বলাই দিবই। আমি বললাম আমার স্বামীকে আমার সাথে কথা বলতে চায় না। তখন উনি বলেন আরে কি বলো, ও তো সারাদিন তোমার কথা বলে যে মা নিশার সাথে আমাকে তাড়াতাড়ি কথা বলাই দাও। কিন্তু এখানে আমি কি করব বলো, যতক্ষণ না তোমরা দুজনের নিয়ম পালন না করছো ততক্ষণ তো তোমাদের দেখা করাতে পারি না। এরপর থেকে যতদিনই আমি পুজো করতে বসি তখনই আমার শাশুড়ি আমার জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসতেন, ফল, ক্ষীর, শরবত, আর যেটা খাওয়ার পরই আমার ঘুম চলে আসতো। আমি এমন ভাবে ঘুমাতাম মনে হতো যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। আর ঘুমন্ত অবস্থায় আমার এটাও মনে হতো যে কেউ আমাকে স্পর্শ করছে, আমার কাছে কেউ আসছে। এভাবে চলতে চলতে আমি একদিন ঠিক করলাম যে আমার শাশুড়ি মা কেন আমাকে প্রতিদিন ওই খাবারটা খাওয়ায়, আমি আর খাবো না। তো একদিন যখন পুজো করতে বসলাম তখন তিনি আবার ওই জুসের গ্লাস নিয়ে আসলো। আমি পরে বললাম মা আমি খাবারটা খাবো না, আমি পুজোটা সেরে নিই। আমার তেজ দেখে শাশুড়ি মা বুঝতে পারেন যে আজ আমাকে উনি কিছুতেই কিছু খাওয়াতে পারবে না, এজন্য চালাকি করে আরেকটা চাদর নিয়ে আসে, এনে বলতেছে বৌমা তোমাকে কতদিন বলছি যে পুজো করার সময় তুমি একটা মাথায় চাদর চেপে পুজো করবে, এই নাও এটা তোমার জন্য আমি এনেছি, এটা মাথায় চেপে পুজো করো। সেই চাদরটা যখন আমি মাথায় দিলাম তখন সেটাই হলো যেটা আমি চাইলাম না। আমার ঘুম পাইলো, আমি ঘুমিয়ে গেলাম। পরদিন আমার ঘুমটা ভাঙলো অনেক দেরিতে উঠা আমার অভ্যাস ছিল না, তারপরও দেরি হয়ে গেছে। ওই দিন আমার মনটা ভালো ছিল কারণ আমি বুঝতে পেরে গেছি যে এরপর আমার কি করতে হবে। আমি আমার শাশুড়ি চালাকি থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় খুঁজতে লাগলাম। আমি ঠিক করলাম যে এবার আমি উনার পর্দা ফাঁস করেই ছাড়বো। সেদিন রাতে আমি নিজে থেকে ঘুমিয়ে পড়ার প্ল্যান করলাম। প্রতি রাতে আমার শাশুড়ি কিছু না কিছু খাইয়ে আমাকে ঘুম পাড়াতো, কিন্তু সেদিন আমি ঘুম পাড়ার ভান করে থাকলাম যাতে আমার শাশুড়ি আর আজকে কিছু না করতে পারে। এইভাবে আমি থাকার 10 মিনিট পর কেউ আমার ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। তারপর আমি তার পায়ের আওয়াজ পাই, সে আমার দিকে আসছিল। আমার দিকে যখন আসে তখন আমি বুঝতে পারি যে সে একজন পুরুষ মানুষ। সে যখন আমার গায়ে হাত দেয় তখন আমি আর সহ্য করতে পারি না, এজন্য চোখ খুলে উঠে বসে তাকে দেখার পরে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি তো নিজে চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমাকে এত বড় ধোকা দেওয়া হয়েছে। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। আমার বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, এক মুহূর্তেই সব ভেঙে তছনছ হয়ে গেল। আমি দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে আসলাম। আমার শাশুড়ি আমাকে বেরিয়ে যেতে দেখে হা করে থাকে। তাকে আমি বললি আপনি কেন এই কাজটা আমার সাথে করলেন, আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে কি আপনি এই কাজটা করতে পারতেন? শাশুড়ি বলল বৌমা তুমি মন খারাপ করো না, আমি তোমার চেক আপ করিয়েছি, তুমি মা হতে যাচ্ছ। একদিন এক দাইমা এসেছিল বাড়িতে, উনি বলে গেছেন। আমার মাথার উপর আবার আকাশ ভেঙে পড়ে। আমি তো বলি মা আপনি তো বলেছিলেন যে আপনার ছেলের সাথে দেখা করার জন্য আমাকে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাশ না করা অবধি আমি তার সাথে দেখা করতে পারবো না, তাহলে আমার পেটে বাচ্চা কি করে আসলো? আপনি নিজে জানেন তো আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? তখন শাশুড়ি বলল বৌমা আমাকে ক্ষমা করে দিও, এখানে আমার করার কিছু ছিল না, আমার নিজের ছেলের সুখের জন্য আমি কাজটা করছি, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি সিদ্ধান্ত নিই এক মুহূর্ত আর ওই বাড়িতে থাকবো না। তখন আমার শাশুড়ি বলে বৌমা তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না, তোমার পেটে আমাদের বংশের সন্তান আছে। কিন্তু আমি আমার শাশুড়ি কোনো কথাই শুনলাম না, সোজা ঘর থেকে জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে গেলাম। বাপের বাড়ি যাওয়ার পর আমার মা আমাকে দেখে বললে মারে আমাকে তো ক্ষমা করে দিস, আমরা সবকিছুই জানতাম তোকে বলিনি। তখন আমি বললাম তোমরা আমার সাথে এই কাজটা কিভাবে করলা, তোমরা তো আমার নিজের লোক ছিলা, এই বিশ্বাসঘাতকতা না করলে কি হতো? আমরা মেয়েরা আর মেয়ের বাবা মারা খুব নিরুপায় হয়। তখন আমি বলি তোমরা নিরুপায় ছিল না, তোমাদের লোভ বেড়ে গেছিল, তোমাদের সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না, চলে যাও এখান থেকে। সেখানে দেখি দরজার পাশে আমার বড় বোনটাও দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম তুইও কি তোর শ্বশুর বাড়িতে সুখী নস? তখন সে বলে তুই যখন এত বড় লোক বাড়িতে বিয়ে হওয়ার পরও সুখী না, তাহলে আমি কিভাবে সুখী হই যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায়? আমার শ্বশুর বাড়িতে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য পয়সা থাকে না, পয়সার জন্য প্রতিদিন ঝগড়া হয়। আমার বর আমাকে প্রতিবেলায় মারধর করে একবেলা খাওয়ার জোগাড় করার জন্য। এরপর আমি আমার রুমে চলে গেলাম। আর আমার সবসময় শুধু ওই রাতের কথাটাই মনে পড়তেছিল যে কেউ আমার ঘরে ঢুকেছিল। আর আমি চিৎকার করে আমার শাশুড়ি মার দিকে চলে গেছিলাম। আমার ঘরে সেদিন যে ছেলেটা এসেছিল সে আর কেউ নয়, আমার স্বামী। আমার স্বামীর চেহারা দেখতে এতটাই খারাপ ছিল যে তাকে দেখে আমি ভয় পেয়ে যাই। আমি জানি না যে সে জন্ম থেকে দেখতে এরকম নাকি কোনো দুর্ঘটনার কারণে তার মুখটা এরকম হয়ে গেছে। সে যাই হোক, আমার স্বামী দেখতে একদমই ভালো ছিল না। একদিন রাতে আমি ভাবতে থাকি যে আমি হয়তোবা বাবা মায়ের উপর খুব চাপ ফেলতেছি, তারা হয়তোবা যা করেছে বাধ্য হয়েই করেছে। আমাকে এই ছেলেটার সাথে বিয়ে না দিয়ে তাদের কোনো উপায়ও ছিল না, কারণ আমরা তো ছিলাম গরিব। আর গরিব ঘরে মেয়েকে কেউ বউ করে ঘরে নিতে চায় না, যদিও নিতে চায় তাহলে অনেক টাকা গুনতে হয়। আমার শাশুড়িও হয়তোবা এই কাজটা বাধ্য হয়েই করেছে, কারণ সব বাবা মাই তো চায় তাদের ছেলে মেয়ে ভালোভাবে সংসার করুক, তাদের ঘরে নাতি নাতনি
নিয়ে আসুক। আমার স্বামী আমার শাশুড়িকে বলেছিল তার চেহারাটা লুকিয়ে রাখতে, কারণ তার মতো খারাপ দেখতে লোকের সাথে কোনো মেয়েই সংসার করতে চাইবে না। আমি আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে আবার ঠিক করলাম যে আমি ওই সংসারটাই করব। এই জন্য আমার সব জিনিসপত্র গুছিয়ে আবার শ্বশুরবাড়িতে চলে গেলাম, যেখানে আমার স্বামী আর শাশুড়ি মা আমার জন্য অপেক্ষা করেছিলেন। ঋত্বিক আমার কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি তোমাকে অনেক ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে তোমাকে ভালোবাসি। এরপর আমার শাশুড়ি মা এসে আমার কাছে ক্ষমা চাইলেন, আর আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম আর ঠিক করলাম আমি আমার স্বামীর সাথে সারা জীবন পার করে দিব।